দেখছিলেন সবশেষ খবরগুলো। আমরা বলছিলাম আমরা কথা বলবো সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে নিয়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে ম্যাচ, এবং চাইলে আপনারাও আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। এম কাইসারের কথা বলছিলাম, আমাদের সাথে আছেন। শুরুতে এম কাইসার, যদি বলি যে আজকে যেই ম্যাচ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে যদি বলি, আমরা যদি প্রথম দুইটা ম্যাচ দেখেছেন, একেবারে ভিন্ন চিত্র। প্রথম ম্যাচে যদি আমরা দেখি যে পাকিস্তান যেরকম ছিল, ঠিক মানে বিপরীত চিত্র দেখেছি আমরা বাংলাদেশ ব্যাটিং লাইন আপে। মানে এইরকম পরিবর্তন কিভাবে হয় একটা দুইটা দলের আর কি? আক্ষরিক অর্থে পুরো ম্যাচটা কিন্তু সত্যিকার অর্থে সমতা, সিরিজের সমতা। কিন্তু আপনি যদি দেখেন রানের হিসেবে একেবারে পূর্ণভাবে 114 রান। পাকিস্তান প্রথম ম্যাচে 114 রান করেছিল, বাংলাদেশ পরের ম্যাচে রান তাড়া করতে নেমে 114 রান করেছে। অর্থাৎ চিন্তা করেছে যে কোনো দল হয়তো কোনো দলের চেয়ে ভালো খেলবে না, এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে। এবং আজকে সিরিজের তৃতীয় এবং শেষ নির্ধারণী ম্যাচ, আজকে যে জিতবে ট্রফিটা তার, সিরিজটা তার। তবে এই ম্যাচটা আমি মনে করি বা এই সিরিজটা পাকিস্তানের তুলনায় বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কোন দিক থেকে? র্যাঙ্কিংয়ের দিক থেকে। কারণ পাকিস্তান অলরেডি আপনার ওয়ানডে র্যাঙ্কিংয়ে 4-এ রয়েছে, সো তাদের জন্য কিন্তু 2027 বিশ্বকাপ খেলার জন্য তেমন কোনো বড় বাধা নেই। ওয়ারেস বাংলাদেশের কিন্তু বাধাটুকু রয়েছে। বাংলাদেশ এখন র্যাঙ্কিংয়ে 10-এ রয়েছে। এই সিরিজ যদি তারা 2-1-এও জেতে, তাহলে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে আসবে, 9-এ আসবে এবং র্যাঙ্কিং পয়েন্টটাও কিছুটা বাড়বে। আর যদি কোনো কারণে আজকে বাংলাদেশ হেরে যায়, তাহলে যে 10-এ ছিল সেই 10-এ থাকবে এবং র্যাঙ্কিং পয়েন্টটাও বাংলাদেশ খোয়াবে। সেক্ষেত্রে 2027 বিশ্বকাপ খেলার জন্য যেভাবে বাংলাদেশ চিন্তা করছে যে ঘরের মাটিতে জিতবো আমরা, জিতে র্যাঙ্কিংটা উন্নতি করে সামনে বাড়বো, সেই জায়গায় একটা বড় ধাক্কাটা খাবে। এবং আপনি এই সময় 2027 পর্যন্ত যতগুলো দলের সঙ্গে বাংলাদেশ ওয়ানডেতে খেলবে র্যাঙ্কিং বাড়ানোর জন্য, হিসাব করলে দেখা যাচ্ছে যে সেই তার মধ্যে পাকিস্তান কিছুটা হলেও একটু বাংলাদেশের সঙ্গে সমশক্তির দলের মধ্যে রয়েছে। বাদবাকি দলগুলোর কিন্তু আপনার বেশ শক্তিশালী দল রয়েছে, সেখানে সমস্যাটা আর একটু বেশি হবে, কঠিন হবে। এবং সবগুলো ম্যাচ আবার বাংলাদেশের মাটিতেও নেই, বিদেশের মাটিতেও রয়েছে। সো সেই অর্থে বাংলাদেশ দলের জন্য এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। এবং শুরুটা যেভাবে বাংলাদেশ করেছিল, আমি আশায় ছিলাম যে হয়তো পরের ম্যাচে মানে সিরিজটা সিল করে ফেলবে বাংলাদেশ, কিন্তু সেটা তারা করতে পারেনি। কারণ একই ধরনের আপনি যুদ্ধের মাল মশলা নিয়ে নেমেছিল এবং সেখান থেকে তারা ম্যাচটা জিততে পারেনি। অনেক কারণে জিততে পারেনি, সেটা হলো যে বোলিংটাও সেই দিন ভালো হয়নি, ব্যাটিংটা তো চরম বাজেভাবে হয়েছিল। যেটা আপনি বললেনই যে 114 রানে অলআউট হয়ে গেলে সেই দলের ব্যাটিং ভালো হয়েছে কি মন্দ হয়েছে সেটা খোঁজার আর কোনো স্কোপটুকু নেই। তবে আজকে সেভাবে চললে কোনো কিছু পিছনের দিকে তাকালে হবে না। আজকে শেষ ম্যাচ, আজকে জিততেই হবে বাংলাদেশকে, যে কোনোভাবেই হোক। একটা বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে, এখন পর্যন্ত সিরিজটা সমতায় রয়েছে, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ একদিক থেকে কিছুটা এগিয়ে রয়েছে। সেটি হলো যে উইকেটে খেলা হচ্ছে সেই উইকেটটা আমার কাছে খুব ভালো একটা উইকেট মনে হয়েছে। কারণ এটা একটা, আপনি দেখবেন যে এই উইকেটে বল ভালোভাবে ব্যাটে আসছে, বল বাউন্স করছে, পেস বোলাররা সহায়তা পাচ্ছেন, সুইং হচ্ছে, আর্লি মুভমেন্ট রয়েছে। এবং এই ধরনের উইকেটেই কিন্তু বাংলাদেশকে 2027 বিশ্বকাপে খেলতে হবে, যদি তারা আপনি কোয়ালিফাইড হতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে যে এই উইকেট তৈরি করে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বেশ সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছে। কারণ এর আগে আমরা দেখেছি যে মিরপুরের উইকেট, ট্র্যাডিশনাল উইকেট, একটু দেরিতে ব্যাটে আসে, কালো মাটির উইকেট, স্পিনাররা একটু বাড়তি সুবিধা পান। এখানে যে স্পিনাররা বাড়তি সুবিধা পাচ্ছেন না তা কিন্তু না। ভেরি মাচ মানে ইম্পর্টেন্ট জিনিসটা হলো যে এখানে কিন্তু পেস বোলাররা যেমন সুবিধা পাচ্ছেন, স্পিনাররাও কিন্তু ভালো সুবিধা পাচ্ছেন। আমি দেখলাম যে বেশ ভালো টার্ন হচ্ছে এবং স্পিনাররাও কিন্তু ভালো উইকেটও পেয়েছেন। আপনি পাকিস্তানের স্পিনারও পেয়েছেন, বাংলাদেশের স্পিনারও পেয়েছেন। প্রথম ম্যাচে মেহেদি মিরাজ পেয়েছিলেন, পরের ম্যাচে আপনি রিশাদ উইকেট পেয়েছেন। সব কিছু মিলে মানে একেবারে পুরো ব্যালেন্সিং অবস্থায় রয়েছে এই সিরিজটা এবং সব কিছু। তবে সেই ব্যালেন্স থেকে আজকে বেরিয়ে আসতে হবে, বাংলাদেশকে জিততে হবে এবং সিরিজটা মানে জেতার জন্য এই ম্যাচটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং এখানে একটা বিষয় আমি একটু চ্যালেঞ্জ দিতে চাই ব্যাটসম্যানদেরকে। আপনি দেখবেন যে দুটো ম্যাচেই হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা যে খুব ভালো কিছু করেছেন তা কিন্তু না। প্রথম ম্যাচে পাকিস্তান 114 রানে অল আউট হয়েছিল, সেখান থেকে বাংলাদেশ মাত্র আপনি 15 ওভারে সেই ম্যাচটা টপকে গিয়েছে, 2টো উইকেট হারিয়ে। সো বাকি ব্যাটসম্যানদের চ্যালেঞ্জের বা পরীক্ষার সময়টুকু হয়নি, সময়টুকু ছিল পরের ম্যাচে যেখানে তারা ফেল করেছে। আজকের এই ম্যাচে ফেল করলে চলবে না, আজকের এই ম্যাচে অন্তত ব্যাটসম্যানদেরকে চ্যালেঞ্জটুকু জিততে হবে। আরেকটু স্পেসিফিক করে বললে আমি চাচ্ছি যে মিডল অর্ডার ব্যাটসম্যান যে 5 জন রয়েছেন, সেই 5 জনের মধ্যে থেকে অন্তত 3 জনকে ভালো রান করতে হবে। এবং এই উইকেট বিবেচনায় আমরা সবসময় দেখি যে বাংলাদেশ, মানে আমার মনে হয় যে টার্গেট নিয়ে খেলতে বেশি পছন্দ করে বাংলাদেশের দলনেতা যিনি আছেন সবাই। কিন্তু কখনো দেখি না যে বাংলাদেশ আগে ব্যাট করে একটা বড় স্কোর করার যে লক্ষ্য, সেটা হয়তো বা বাংলা এই জিনিসটাকে একটু পিছিয়ে রাখে কিনা বাংলাদেশ ব্যাটারদের, যে একটা বড় লম্বা ইনিংস খেলবো আমরা, আগে ব্যাট করব। না, তারা পরের লক্ষ্য নিয়ে ব্যাট করে। সেই জায়গায় কি কোনো মানসিক পরিবর্তন হয় কিনা? না দেখুন, আপনি সবসময় টসে জিতে যে আগে ব্যাটিংটা নেবেন বা বোলিংটা নেবেন তা কিন্তু না। আপনি তো টসে হারতেও পারেন, বা আপনি এমনও হতে পারে যে উইকেট কন্ডিশন এবং আকাশের অবস্থা যদি অন্যরকম থাকে, উইকেট যদি একটু তেজি উইকেট থাকে, তখন হয়তো আপনি এক ধরনের সিদ্ধান্ত নেবেন। আর যখন দেখবেন আপনি প্লাসিড ব্যাটিং উইকেট, সেখানে
তখন আপনি হয়তো চিন্তা করবেন যে আগে ব্যাটিং করে আমি 300+ রান করে এত বেশি স্কোর করবো যাতে বোলারদেরকে একটা রান ডিফেন্ড করার জন্য একটা সুযোগ দেওয়া যেতে পারে। সো সব কিছু কিন্তু আপনাকে চিন্তা করেই সেরকম প্ল্যান করেই নামতে হবে। নট নেসেসারি যে আপনি প্রত্যেকটা ম্যাচেই আগে আপনি ফিল্ডিংটা করবেন। আমার মনে হয় যে এরকম প্রিমিডিয়েটেড সিদ্ধান্ত নিয়ে খেললে আপনি কখনোই সামনে বাড়তে পারবেন না। আপনার সামনে যেই চ্যালেঞ্জটুকু আসে সেটা যদি ব্যাটিংয়ে থাকে সেটি চ্যালেঞ্জটুকু আপনাকে নিতে হবে, বোলিংয়ে থাকলে সেটাও নিতে হবে। সো নট নেসেসারি যে আপনাকে ওই টসে জিততে হবে এবং সেই আগের রাতে যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনি সেই সিদ্ধান্ত নিয়ে যে আপনাকে চলতে হবে, আমার মনে হয় না যে সেটা আপনাকে যেতে হবে। পরিস্থিতি মানে যে জিনিসটা ডিমান্ড করে সেই ডিমান্ড অনুযায়ী আপনাকে দাবিটুকু মেটাতে হবে এবং সেই দাবিটুকু মেটানোর জন্য আমি এখন পর্যন্ত যদি আপনি এই সিরিজের 2টা ম্যাচ হয়ে গিয়েছে সেখানে বোলারদের দায়িত্ব অন্তত 80% মানে পালন করেছেন, কিন্তু যদি আপনি ব্যাটারদের দায়িত্ব বলতে বলেন আমাকে, আমি মনে করি যে এখন পর্যন্ত তারা সেই দায়িত্বটুকু পালন করতে পারেননি। আজকের এই শেষ ম্যাচে তারা যদি সেই দায়িত্ব পালন না করতে পারেন তাহলে ইট উইল বি এ বিগ মেস। এবং একই সাথে যদি আমরা বলি যে বাংলাদেশের এই উইকেটের বিবেচনায় কম্বিনেশনটা কি হওয়া উচিত, কোনো পরিবর্তন আসা উচিত এই না, কালকে প্রিভিউতে দেখছিলাম আমরা এবং প্র্যাকটিসের সেশনে সবকিছু মিলে মনে হচ্ছিল যে সৌম্য সরকারকে এই ম্যাচে খেলাতে পারে বাংলাদেশ, এবং আমি খুব একটু অবাক হয়েছি যে সৌম্য সরকারকে প্রথম ম্যাচে কেন খেলানো হয়নি, কারণ তিনি তো ইনজুরিতেও ছিলেন না। ইভেন তিনি সর্বশেষ বাংলাদেশ যে ওয়ানডে ম্যাচ খেলেছিল, যে ম্যাচে জিতেছিল, সেই ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, কিন্তু খুব সম্ভবত সেটা অনেক আগে হয়েছিল দেখে ক্রিকেট বোর্ড বা সিলেকশন কমিটিও তারাও বা টিম ম্যানেজমেন্ট তারাও ভুলে গিয়েছিল কিনা সেটা মানে আই ডোন্ট নো। বাট এটা খুবই আশ্চর্যজনক একটা ঘটনা। এমন না যে সৌম্য সরকার অসুস্থ ছিলেন বা ইনজুরিতে ছিলেন বা তিনি দলে ছিলেন না বা তিনি ফর্মে ছিলেন না, তাও কিন্তু না, কোনো কিছু সেরকমভাবে না। বাট তারপরে আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচকরা একটা হয়তো অন্য কোনো প্ল্যান করেছিলেন, সেই প্ল্যান থেকে খুব সম্ভবত আজকে তারা সরে আসছেন। আজকে মোস্ট প্রবলি সৌম্য সরকারকে ওপেনিংয়ে দেখা যেতে পারে এবং সাইফ হাসান সেক্ষেত্রে ড্রপ হতে পারেন। আরেকটা চেঞ্জ আসতে পারে খুব সম্ভবত, আমরা দেখছিলাম যে মোস্ট প্রবলি আপনি তাসকিন আহমেদকে একটু রেস্ট দেওয়া হতে পারে। তাসকিন আহমেদ, আপনারা জানেন যে তাসকিন আহমেদ কিন্তু আপনি টানা অনেক ম্যাচ খেলতে পারেন না, তাকে রেস্টে রেখেই কিন্তু ম্যাচ খেলানো হয়। তো টানা 2টো ম্যাচ তিনি খেলে ফেলেছেন, খুব সম্ভবত এই ম্যাচে তাকে রেস্টে রেখে আজকে শরীফুল ইসলামকে হয়তো দলে নেওয়া হতে পারে। তবে একাদশে যারাই থাকুক না কেন বাংলাদেশের লক্ষ্য একটাই হবে, জয়, এবং সেখান থেকে যেন কোনো মতে বিচ্যুত না হয়। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্ন নিচ্ছি। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার মতামত প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। দর্শক শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি চাঁদপুর। জি বলুন। বাংলাদেশে যে ব্যাটিং ব্যর্থতা আমি দেখতেছি, পাকিস্তানের মধ্যে আমাদেরও মনে হয় এই ব্যাটারদেরকে জরিমানা করা উচিত। কারণ যে পরিমাণ তারা মানুষকে ধোঁকা দিতেছে, এই যে তাহিদ হৃদয়, তার ফিটনেস খুব ভালো না। তা আমি এই যে এই প্লেয়ারদের আমি মনে করি সাইড বেসে বসা রাখা উচিত। জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। এবং হ্যাঁ, আমার মনে হয় যে সিরিজের মাঝখানে আপনি এই ধরনের কোনো সিদ্ধান্ত তো নেওয়া উচিত না। আপনি সিরিজের পরে সিদ্ধান্ত যদি কিছু নিতে হয় তাহলে সিরিজ শেষে সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশ আজকে জিতে গেলে তাহলে কি হবে যে আপনি তাদেরকে পুরস্কৃত করবেন? নিশ্চিত আমি মনে করি যে সিরিজের মাঝখানে এই ধরনের কোনো একটা মানে ফোকাস যাতে বাইরে চলে যায় ক্রিকেটারদের, সেরকম কোনো সিদ্ধান্তটুকু নেওয়া উচিত না। তবে একটা বিষয় আমি সবসময় মনে করি যে আপনাকে রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে সবসময়। যদি আপনি একেবারে প্রসেস মেনটেন করে মানে প্রসেস অনুযায়ী চলতে চান তাহলে দেখবেন যে আপনি এবং রেজাল্টটা যদি আপনি ঠিকমতো না পান তখন একসময় দেখবেন যে আপনার কাছে মনে হবে যে না, বোধহয় বড় ধরনের সমস্যা হচ্ছে। সো বাংলাদেশ দলকে অবশ্যই আমি মনে করি যে রেজাল্ট ওরিয়েন্টেড হতেই হবে, এবং আপনি যদি না জিততে পারেন তাহলে সম্মানটুকু পাবেন না। ইন্টারন্যাশনাল ক্রিকেট হলো এত নিষ্ঠুর জায়গা যে আপনাকে এখানে জিততে হবে এবং কন্টিনিউয়াস জিততে হবে। যদি জেতার মধ্যে যদি আপনার কন্টিনিউটিটা না থাকে, কন্টিনিউশনটা না থাকে, তাহলে আপনি দেখবেন যে অন্যান্য কারো কাছ থেকে আপনি সেই রকম সম্মান বা সেরকম মর্যাদা পাবেন না। সো অন্তত এই মর্যাদা বা সম্মান পাওয়ার জন্য আমি মনে করি যে বাংলাদেশকে যে কোনো একটা ফরম্যাটের ক্রিকেটে খুবই সাস্টেনেবল হতে হবে, খুবই আপনার ধারাবাহিক হতে হবে এবং জিততে হবে। জিততে হবে যে ধারাবাহিকভাবে জিততে হবে। শুধু একটা দুটো ম্যাচ বা একটা দুটো সিরিজ জিতে নিজেকে প্রমাণ করার কোনো কিছু নেই। আমি মনে করি যে বড় সিরিজগুলো জিততে হবে, বড় টুর্নামেন্টে ধারাবাহিকভাবে জিততে হবে। আপনি একটু আগে সৌম্যর কথা বলছিলেন যে সৌম্যকে কেন নেওয়া হয়নি। আমরা যদি একটু বলি যে আমাদের নির্বাচক প্যানেলে কি কোনো একটা গন্ডগোল আছে কিনা, যেই জিনিসটা আমার কাছে মনে হয় যে আমরা যখন ওয়ানডে ভালো খেলছি তখন টি-20-তে, এটা অনেকদিন ধরে হচ্ছে যে টি-20 সুযোগ পাচ্ছে, টি-20 খারাপ খেলছে সেই জন্য তাকে ওয়ানডে থেকে বাদ দেওয়া হচ্ছে। এরকম কোনো একটা মানে গুলিয়ে ফেলে কিনা আমাদের নির্বাচক প্যানেল আসলে? দেখুন, নির্বাচক প্যানেল তো এক অর্থে নির্বাচক প্যানেলের বর্তমানে নির্বাচক প্যানেল যেটি রয়েছে সেটি 1 মাস বাড়তি দায়িত্ব তারা পালন করছে। দ্যাট মিনস তাদের সামনে আর সামনের কোনো বিষয় নিয়ে তাদের চিন্তা করার কোনো কিছু নেই। এক অর্থে কিন্তু তারা চাকরি
চাকরির শেষ অবস্থায় রয়েছে। তো চাকরির শেষ অবস্থা থাকলে কিছুটা আপনার এরকম এলোমেলো চিন্তা হয়তো চলে আসতে পারে। এই কারণে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে আপনি যদি কারো কোনো একটা নির্দিষ্ট মেয়াদ ঠিক করে দেন নির্বাচকদের, তাহলে সেই মেয়াদের অন্তত 1 মাস আগে আপনাকে নতুন যে কমিটি যেটা হবে সেই কমিটিটাকে সেট করে ফেলতে হবে। এখন পর্যন্ত এই কমিটির আপনার মেয়াদ রয়েছে, আরও বাড়তি মেয়াদ ছিল 1 মাসের মতো, এবং আমরা দেখেছি যে নতুন নির্বাচক প্যানেলে কারা আসবেন তারা কিন্তু এখন পর্যন্ত সেট না। সো এটার জন্য এই যে আপনার এটা ভ্যাকুমটা তৈরি হয় বা এই জটিলতা তৈরি হয়, সেটার কিন্তু দায় মানে পুরো বিষয়টা কিন্তু চলে আসে আপনি ন্যাশনাল টিমের উপর। আর আপনি যে অভিযোগটা করলেন সেই অভিযোগের আর আমার মনে হয় যে পারফেক্ট উত্তরটা দিতে পারেন নির্বাচকরা নিজেই। এবং আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, সেটি হলো যে আপনি যখনই এ ধরনের জটিলতা তৈরি হবে বা যখনই এ ধরনের বিতর্ক তৈরি হবে, যখনই এ ধরনের প্রশ্ন উঠবে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমি মনে করি যে মেজাজ এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো আগ্রহ নির্বাচকদের থাকা উচিত অথবা ক্রিকেট বোর্ডের থাকা উচিত। আপনি যখনই এক পক্ষ থেকে চুপ করে থাকবেন বা কথা বলবেন না বা আপনি উত্তরটা দেবেন না, তখন দেখবেন যে আরও বেশি গুজবের ডালপালা মেলতে শুরু করে। সো সমস্যা থাকবে, আপনাকে প্রশ্ন উঠবে, সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাফায়েত বলছি কলাবাগান থেকে। আমার একটা ওপিনিয়ন আছে যে আগের ম্যাচে যে মেহেদী হাসান মিরাজ আউটটা হয়েছে, অনেকে এটা স্পোর্টসম্যান স্পিরিট প্রশ্ন খেলা যখন স্ট্রাইকিং ব্যাটসম্যান শট খেলে, নন স্ট্রাইকার যখন ক্রিজ থেকে বের হয়ে যায় তখন হাত লাগালে ওই অপর প্রান্তে নন স্ট্রাইকার ব্যাটসম্যান আউট হয়ে যায়। এটা খুব কমন সিনারিও। তো ওই ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, উল্টা আরো উনি হাত দিয়ে বলটা ধরতে দিয়েছে, মিরাজ সেটা ধরতে না দিয়ে আউট করে দিয়েছে, এতটুকুই পার্থক্য। সেখানে স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে কেন প্রশ্ন আসবে, এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় আমার যে প্রশ্নটা সেটা হলো কেন জানি বাংলাদেশকে নিয়েই এই প্রশ্নটা বারবার আছে, সাকিব আল হাসানকে নিয়ে এসেছিল। এখন কথা হলো কি, বুঝতে পারছি। জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি আমাদের সঙ্গেই থাকবেন, আমরা আলোচনার উত্তর দেব কিন্তু বিরতির পর। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমরা বিরতির আগে একটা প্রশ্ন, একটা না দুইটা প্রশ্ন ছিল, একটা হলো স্পোর্টসম্যানশিপ নিয়ে। আমরা যদি বলি, আপনি জানেন যে একটা রান আউট হয়েছে দ্বিতীয় ওয়ানডেতে সালমান আগা এবং মেহেদী মিরাজের, সেই জায়গাটা অনেক আলোচনা বিতর্ক হয়েছে। এবং আমি যদি দেখি যে দেশের বাইরে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা একই সাথে ভারতের ক্রিকেটাররা এই জিনিসটাকে নিয়ে অনেক কটূক্তি করেছে, আসলে যেন বাংলাদেশের সাথে খেলা একটা অপরাধ, এরকমও কথা বলেছে কেউ কেউ। আপনার কাছে কি মনে হয়, এটা কি মানে কতটা যুক্তিগত? না, আমি মনে করি না যে সেই সময় মেহেদী হাসান মিরাজ যা করেছেন সেটা ভুল কোনো কিছু করেছেন। কারণটা হলো যে ম্যাচ অ্যাওয়ারনেস বলে একটা কথা রয়েছে, যে সেই ম্যাচের মধ্যে আপনি যতক্ষণ পর্যন্ত বল ডেড না হয় এবং তখন আপনি কিন্তু চেষ্টাটুকু করবেন যে যিনি ব্যাটার রয়েছেন তাকে আউট করার জন্য, এবং সেটা তিনি কিন্তু নিয়মের মধ্যেই করেছিলেন। নিয়মের মধ্যে করেই তিনি আউটটা করেছেন, এমন কিছু না যে তিনি অনিয়মের মধ্যে করেছেন। বাট আমার কাছে খুব একটা আশ্চর্যজনক বিষয় মনে হয়েছে, সেটি হলো যে আপনি এই ধরনের ঘটনা এর আগেও আমরা দেখেছি যে ঘটে, আপনি কোনো রান নেওয়ার আগে ব্যাটসম্যান একটু এগিয়ে যান, সেক্ষেত্রেও সালমান আগা তাই করেছিলেন। কিন্তু প্রবলেমটা একটা হলো যে তিনি কেন হাত দিয়ে বলটা ধরতে চেয়েছিলেন। একটা জিনিস জানেন যে আপনি বল ডেড না হওয়া পর্যন্ত ব্যাটসম্যান যদি আপনি হাত দিয়ে বল ধরেন, ইভেন তিনি যদি ব্যাট দিয়েও টাচ করেন, সেটার কিন্তু আপনার অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড হয়ে যায়। এবং তিনি যে কায়দায় আপনি চেষ্টা করেছিলেন বল হাতে দেওয়ার জন্য বা ব্যাট দিয়ে ঠেকানোর জন্য, তখন কিন্তু মেহেদী মিরাজ পিছনে ছিলেন। অর্থাৎ এমনও হতে পারতো যে অবস্ট্রাক্টিং ফিল্ড বলে একটা আউট রয়েছে, যে আপনি বোলারকে বা আপনি বাধা দিচ্ছেন বা আপনি ফিল্ডারকে বাধা দিচ্ছেন একটা আউট করার জন্য, বা আপনি তার দায়িত্ব পালন করার জন্য তাকে আপনি বাধা দিচ্ছেন। সেক্ষেত্রে আপনি অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড বলে একটা আউট রয়েছে, সেই আউটটাও তিনি কিন্তু হতে পারতেন। একজন এত লম্বা সময় ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা একজন ক্রিকেটার কেন সেটা বুঝবেন না? তো তিনি হয়তো মনে করেছিলেন যে বোধহয় এটা একটা খুবই ফ্রেন্ডলি একটা মানে জেস্টার তিনি দেখাতে চেয়েছিলেন, যে বল তার প্যাডে লেগেছে, এই কারণে বলটা থেমে গিয়েছে, আমি বলটা তুলে একটু বোলারকে দিয়ে দিব। কিন্তু মেহেদী মিরাজ যে দেখেছিলেন যে তিনি বাইরে রয়েছেন, তাকে রান আউট করার একটা সুযোগ রয়েছে, তিনি সেই সুযোগটা নিতে চেয়েছিলেন এবং তিনি সেটাই করেছেন। সেক্ষেত্রে আমি মনে করি না যে মেহেদী মিরাজ ভুল কোনো কিছু করেছেন। তিনি ম্যাচ অ্যাওয়ারনেসের মধ্যে যেটুকু থাকার কথা সেটাই তিনি করেছেন। তবে যে আপনি স্পোর্টসম্যান স্পিরিটের কথা বলছেন, আমরা এই ধরনের ঘটনা এর আগেও দেখেছি। এই ধরনের আউট যখন হয়ে থাকে বা এই ধরনের ঘটনা যখন ঘটে থাকে, অথবা আমরা দেখেছি যে ম্যান কাটিং করে আপনি যে বোলার ব্যাটসম্যান একটু এগিয়ে গিয়েছেন, বোলার তখন বোলিং না করে তাকে স্টাম্পি রান আউট করে দিয়েছেন, সেই ঘটনাও দেখেছি।
কিন্তু স্পোর্টসম্যান স্পিরিটের কথাটা আসছে এখানে কি কারণে? কারণটা আমরা দেখেছি যে এই ধরনের আউট করার পরও সেই ব্যাটসম্যানকে আপনার ফিরিয়ে আনা হয়েছে এবং সেটা বাংলাদেশই করেছে। আমি উদাহরণ হিসেবে বেশি দূর যাব না, আমি শুধুমাত্র নিউজিল্যান্ডের সাথে একটা সিরিজ খেলছিল বাংলাদেশ, সেখানে সদিকে এই ধরনের একটা ম্যান কাটিং আউট করেছিলেন আপনার বাংলাদেশি এক বোলার, এবং তখন সেই ম্যাচে ক্যাপ্টেন ছিলেন লিটন দাস। আমার স্পষ্টত মনে আছে লিটন যখন তিনি আউট হয়ে চলে যাচ্ছেন ঈশ্বরদী, তখন আম্পায়ারের সাথে কথাবার্তা বলে ঈশ্বরদীকে তিনি ফিরিয়ে এনেছিলেন। দিস ইজ কল স্পোর্টসম্যান স্পিরিট, যে তিনি মনে করেছিলেন যে না, আমরা এরকমভাবে আউট করবো না, কিন্তু আমরা নিয়মের মধ্যে থেকে তাকে আউট করেছিলাম, কিন্তু এরকমভাবে আমরা আউটটা নিতে চাই না, আমরা তাকে একদম ক্রিকেটিং যে বিধিবিধান রয়েছে সেরকমভাবেই তাকে আউটটুকু করব। এবং সেই কারণে ওই সময় তার কিন্তু স্পোর্টসম্যান স্পিরিটটা বেশ প্রশংসিত হয়েছিল। আর অনেকে যে বলছেন যে স্পোর্টসম্যান স্পিরিট বলে কোনো কিছু নেই, আমি এটা বিশ্বাস করি না। অবশ্যই স্পোর্টসম্যান স্পিরিট রয়েছে, যে শুধুমাত্র আপনি কি বলে মেরে কেটে হলে জিততে চাইবেন, তাহলে তো আপনি এটা রেসলিংয়ের মতো হয়ে যায়, তাহলে তো স্পোর্টস আর ক্রিকেটের সঙ্গে আর আপনার যে একটা জেন্টেলম্যান মানে বিষয় রয়েছে, বা আপনি যেরকমভাবে একটা স্পোর্টিং একটা স্পিরিটের কথা রয়েছে, সেই স্পিরিটটা আপনি কিন্তু পাবেন না। এবং আইসিসি এটা, আমি মনে করি যে আইসিসি এটাও কিন্তু বিশ্বাস করে, এবং আইসিসি এই ধারণায় কিন্তু বিশ্বাসী। কি কারণে? কারণ আপনি জানেন যে 1996 সালে যে ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছিল, সেই ওয়ার্ল্ড কাপে কিন্তু আপনার কোর্টনি ওয়ালশ একটা পুরস্কার পেয়েছিলেন সেই স্পোর্টসম্যান স্পিরিটের জন্য। তিনি এরকমভাবে কিন্তু ওই পাকিস্তানি এক ব্যাটারকে আউট করতে পারতেন, কিন্তু তিনি আউট না করেননি, এবং এই কারণে সেই টুর্নামেন্ট ওয়েস্ট ইন্ডিজ জিততে পারেনি, বা সেই টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু তারপরেও কোর্টনি ওয়ালশকে স্পোর্টসম্যান স্পিরিটের একটা পুরস্কার দেওয়া হয়েছিল। সো সবকিছু মিলে একটা তারপরে এই আচরণটাকে আইসিসিও রিকগনাইজ করে, আইসিসি রিকগনাইজ করে। এবং স্পোর্টসম্যান স্পিরিট যদি না থাকে, দেখুন আপনি বিধিবিধানের মধ্যেও তো নেই যে আপনি খেলতে নামার আগে বা খেলার শেষে আপনি হ্যান্ডশেক করবেন, সেটা কিন্তু আপনার বিধিবিধানের মধ্যে নেই, সেটা কিন্তু ক্রিকেটের আইনের মধ্যে নেই, কিন্তু তারপরেও তো অনেকে করে। কারণটা হলো যে দিস ইজ কল স্পোর্টসম্যান স্পিরিট। সেটা আপনি যদি না করেন, ভারত এখন যেরকমভাবে করে না পাকিস্তানের সাথে, হ্যাঁ, সো সেটা যদি আপনি না করেন, তাহলে বলার কোনো কিছু নেই, কিন্তু আপনি স্পোর্টসম্যান স্পিরিটের কিছুটা হলেও ঘাটতি আলোচনা সমালোচনা হয়েই থাকে, রাইট। সেক্ষেত্রে আমি মনে করি যে মেহেদী মিরাজ ভুল কোনো কিছু করেননি। ভুল যা ছিল সেটা আমার কাছে মনে হয়েছে যে পাকিস্তানের সেই ব্যাটার ভুল করেছিলেন, এবং তার চেয়েও বড় ভুল করেছেন তিনি তারপরে সেরকমভাবে আউট হওয়ার পর যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, দিস ইজ টোটালি রং। আপনি কখনোই এমন কোনো আচরণ মাঠের মধ্যে করবেন না যাতে আপনার আম্পায়ারের ডিসিশনকে আপনার চ্যালেঞ্জ করে বসেন, আম্পায়ার ডিসিশনকে আপনি খুব বাজেভাবে প্রতিক্রিয়া দেখান। আর তার চেয়েও বড় বিষয়টা হলো যে আপনি ক্রিকেট গিয়ার্স যেটা রয়েছে, গ্লাভস, হেলমেট, ব্যাট, এটার প্রতি আপনি ডিসরেসপেক্ট করতে পারেন না। তিনি যেভাবে গ্লাভস ছুঁড়ে ফেলেছেন, ব্যাট ছুঁড়ে ফেলেছেন, গ্লাভস ছুঁড়ে ফেলেছেন, হেলমেট ছুঁড়ে ফেলেছেন, সেটা নিশ্চিতভাবে কিন্তু আপনার ক্রিকেটিং আসপেক্টের সাথে যায় না, এবং ক্রিকেটের বিধিবিধানের সাথে যায় না। এই কারণে তাকে জরিমানাও করা হয়েছে, ডিমেরিট পয়েন্ট তাকে দেওয়া হয়েছে, এবং ভর্ৎসনাও করা হয়েছে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ সময় আজকের রেজাল্টটা যদি বলেন একবার ছোট্ট করে। আমি মনে করি যে বাংলাদেশ টসে জিতলে অবশ্যই 280-র উপরে রান করা উচিত, এবং 280-র উপর রান করতে পারলে এই ম্যাচটা চ্যালেঞ্জিং হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ কাইসার। আমরা চাই আসলে বাংলাদেশ একটা সিরিজ জিতুক এবং র্যাঙ্কিংয়ে উন্নতি করুক। আজকে শেষ করছি বিয়ন্ড দ্য গ্যালারি।